আমি কোয়েশ্চেনটা ঠিক বুঝি নাই ভাইয়া। আমি মাস্টার শেফের জন্য কোনো আলাদা করে ট্রেনিং করি নাই। I don't want my kids to ever feel that they're not Australian. অতঃপর আমির আজকের এপিসোডে আমি কিশোর and this is my story. একটা রান্না ভালো হয়েছে ইনিশিয়ালি ওটা বুঝি there's the visual aspect of it. একটা কিছু দেখলে খেতে ইচ্ছা করে, ওই প্রথম জিনিসটাই তো হচ্ছে ওটা দেখতে কীরকম, and then obviously how it smells. এইসব কিউগুলাতে আস্তে আস্তে it's how it tastes. So রান্না ভালো হয়েছে কিনা is completely based on engaging all of our senses. রান্না করাটা তো একটা আর্ট, so এই ভাবনাটা আমার সবসময় ছোটোবেলা থেকেই ছিল, কারণ আমাদের রান্না জিনিসটা it pulls a lot of memories. এটা ইমোশনাল হতে পারে, বা আমাদের হয়তো একটা we have a bad day, তখন মনে হয় যে এটা খেলে একটু ভালো লাগে, বা আম্মু কিছু একটা রেঁধে দিল মনটা ভালো হয়ে গেল। তারপর অনেক কিছুতেই কিন্তু লাইক থ্রু আউট আওয়ার হোল লাইফ আমরা কিন্তু রান্নাটাই is something that can change your mood, can affect you, can provoke a memory. So if that's not art, then what is? Ranna to instigates a lot of memories. There's a sense of nostalgia. ওটা হতে পারে দেশের বাড়িতে যে দাদির হাতে রান্না খাওয়া, বা বাইরে আমি অমুক দেশে বেড়াতে গেছিলাম ওই রান্নাটা আবার খাওয়া. So like dishes take you to different parts of the world and they really instigate your memories. Pandemic ছিল বলে I was making lots of different types of breads and pastries আর সব কিছু বাসায় বানাচ্ছিলাম, and I was just so it gave me so much joy, it gave me so much pleasure to be cooking at home in the middle of the pandemic. So I was too busy to do these things that I love, and the pandemic gave me that opportunity. So I saw the pandemic, I shut down, lockdown as an opportunity to read more books, cook the things I love, cook things যে জিনিসগুলো আমি হয়তো 10 বছর আগে বা 12 বছর আগে যখন লন্ডনে থাকতাম ওই সময় ওই রান্নাগুলো করলাম, তা বা একটা রেসিপি ট্রাই করলাম যেটা অনেক বছর আগে আমি বাংলাদেশে অমুক জায়গায় খেয়েছি, ওই জিনিসগুলো মনে হতো আচ্ছা এক একদিন এটা রান্ধি, ওটা ট্রাই করি, অনেক দিন এটা খাই নাই। আমার বাচ্চারা আমার পাশে দাঁড়ায় রান্না করতো, অ্যান্ড উই উড কুক নিউ থিংস, আমরা প্ল্যান করতাম যে আমরা এগুলো করব, এই সপ্তাহে এটা করব। ওটার ভিতরে আমার ছেলে বলতো যে মা, সে টিভিতে অ্যাড দেখলো তো বললো মা প্লিজ অ্যাপ্লাই ফর মাস্টার শেফ, ইউ আর সো গুড, ইউড বি সো গুড এট দিস। সো আই নেভার রিয়েলি থট অফ মাই সেলফ যে আচ্ছা ঠিক আছে মাস্টার শেফে যাবো, বিকজ আই অলরেডি হ্যাড আ ভেরি ফুল লাইফ and I was very happy with my life. আমি মাস্টার শেফের জন্য কোনো আলাদা করে ট্রেনিং করি নাই, বাট মাই হোল লাইফ ওয়াজ আ ট্রেনিং ফিল্ড। আমার বাবা মা ছোটোবেলা থেকে উই অল কুক টুগেদার, আমাদের রান্নাঘরের ভিতরে আমার নানি একসাথে আমাদের সাথে থাকতেন। তারপর আমার বাচ্চাদের জন্য যেগুলো রান্তাম, আমার শ্বশুর শাশুড়ি, আই থিঙ্ক আই ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ফুড এভরিওয়্যার। আমি যখন মাস্টার শেফে গেলাম, এই যে আমাদের জাস্ট ডে টু ডে সাধারণ যেই জিনিসগুলো স্কিল সেটটা আমার ছিল, যেটা আমি সারা জীবন খেয়ে আসছি, যেটা আমি সারা জীবন রেঁধে আসছি, ওটা যে এত হিউজ গ্লোবালি ইম্প্যাক্ট করবে এটা আই থিঙ্ক ওয়াজ ভেরি ভেরি আনএক্সপেক্টেড। আমার মা বাবা ওয়ার দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স ইন মাই আইডিয়া, মাই জার্নি ইন ফুড। আব্বু তো বিক্রমপুরের আর আম্মু বর্ধমানের, ওপার বাংলা। সো ফর মি আমাদের বাসার যে খাওয়ার ছিল, যে রান্নাগুলো ছিল, আই হ্যাড দ্যাট ব্রড স্পেকট্রাম অফ বাঙালি যে খাওয়ার, ইনস্টেড অফ ইন্ডিয়ান বা বাংলাদেশি। আই থিঙ্ক বাংলাদেশ কোনো দিন হওয়ার আগে, বিফোর উই হ্যাড দ্যাট বর্ডার বিটুইন আস, আমাদের এই পুরো রিজনের খাওয়ারগুলো বাঙালি খাওয়ার, যেটা বে অফ বেঙ্গল থেকে আসে, ওই ইনফ্লুয়েন্সগুলো আমাদের বাসায় তো ছিলই। ওই মানে ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত আমরা সব কিছুই রান্না করতাম। আর আমি ফিল করতে পারতাম যে কোনো একটা তরকারি দেখে এটা কি আব্বু রাঁধছে, আমরা প্রথমে বলতো এটা কি আব্বু রাঁধছে, আমরা একটা তরকারির চেহারা দেখেই বুঝে ফেলতে পারতাম যে এটা আব্বু রাঁধছে নাকি আম্মু রাঁধছে। সো উই হ্যাড আ ভেরি ব্রড জনরা অফ ফুড ইন আওয়ার হাউস, বিকজ আমাদের কিন্তু বাঙালি খাওয়ার যে জিনিসগুলো ওগুলো কিন্তু অনেক অনেক ব্রড। আমরা যেটা একদম মায়ানমারের বর্ডার, তারপরে চিটাগং হিল ট্র্যাক্স থেকে শুরু করে সাউথে যেখানে ইউ সি আ লট মোর নারকেল, এরকম নারকেল গুড় এখানে অনেক ডিশ থাকে, নর্থে যে ফ্লেভার প্রোফাইল যশোরে এইসব এরিয়াতে, কলকাতা এখানে যেই খাবারগুলো
we have a huge profile of food. I think that experience helped me in MasterChef. This was definitely a privilege. Mane, because I'm a Bangali, I had that privilege যে ছোটবেলা থেকে আমাদের বাসায় ভালো খাবার ছিল. As a nation, as a culture, we are very hospitable people. তো আমাদের বাসায় তো সবসময় মানে দাওয়াত দিলে সবাইকে আপন করে নেওয়া খাওয়ানো. So when you go to a show like MasterChef, আমার চিন্তাটা শুধু এটা ছিল না যে হাউ ডু আই মেক এই এলিমেন্টের 15টা এলিমেন্টের ডিশ, ওটার জন্য একটা স্পেস থাকে, ওটার জন্য there's a competition and there's a space in that. But at the very heart of it, it was definitely যে আমি আমার সামনের কয়েকজনকে খাওয়াচ্ছি, আমি আজকে কি খাওয়াবো. It was very important that you look at the soul of what it means to cook. We have a very, very big family. My whole family lives in Melbourne. So আমাদের বাসায় was a very, very loving, fun, loud upbringing. আমরা সবাই রান্না করতে পছন্দ করি বলে we would always fight for the stove place. দেখা যেত মা রাঁধছে, ওর পাশে বাবা রাঁধছে, আমার মনে হচ্ছে যে আমি একটু এটা রাঁধবো, এরকম করে আমাদের চলতো, আমার নানি থাকতো. সো লাইক I just had such a কি বলবো লাভিং আপব্রিঙ্গিং, বোনরা সবাই মিলে ওই জিনিসটা ছিল. অ্যান্ড বিং আমি এই কোয়েশ্চেনটা অনেক পাই যে ও আপনি বাইরে বিদেশে থাকেন, আপনি এত ভালো বাংলা কিভাবে বলেন, বা আপনি বাংলাদেশে বাঙালি রান্না কি করে যে খান, আপনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান. অ্যান্ড দ্য ট্রুথ ইজ আই ওয়াজ জাস্ট রিপ্রেজেন্টিং মাই সেলফ. আমি নিজেকেই রিপ্রেজেন্ট করছিলাম. আমরা যেভাবে খাই, আমাদের মা বাবা যেটা খাওয়ায় আমাদেরকে বড় করেছে, I never felt যে আমি কি বাঙালি বা অস্ট্রেলিয়ান, এই জিনিসটা নিয়ে I was what I was. আম্মু আব্বু মুরব্বীদের সাথে, নানি দাদি সবার সাথে আমরা বাংলা কথা বলতাম, স্কুলে ইংলিশ কথা বলতাম. So it was just very normal, and I think that bridge is easy. I think sometimes people think too much and they could have like that identity crisis যে আমার অন্য কিছু একটা হতে হবে, I have to be American or I have to appear to be this way or something. ওই identity crisis I'd say আমাদের বাসায় I didn't have to face too much. We were what we were. আমরা বাঙালি ছিলাম, যখন বাঙালি গ্রুপের ভিতরে ছিলাম বাংলা কথা বলতাম, বাঙালি খাবার খেতাম, বাঙালি খাবার রান্তাম. ইন দ্য সেম ওয়ে আমাদের বাসায় I live in a metropolitan city. So আমাদের বাসায় we would eat food from all over the world. আমাদের বাসায় সব রান্নাই হতো. সো এই জিনিসটা খুব ন্যাচারাল ছিল. আমার কোনোদিন I guess মনে হয় নাই that I had to be this or I had to be that. I had a really happy childhood, and as far as you're asking did I feel bullied or out of place in any of that, খুব বেশি চিন্তা করি নাই এগুলো নিয়ে. I was what I was. I think I've just made friends with people যারা আমার মতন, যাদেরকে আমি পছন্দ করি. আমাকে কেউ পছন্দ না করলে it doesn't really bother me. So same with life now. ওটা তো কিছুই চেঞ্জ হয় না. You can feel bullied even if you're amongst your own people. You can feel bullied if you're in a completely foreign country. যে নিজের মতন মানুষ, you should always find people who are close to you and align with you and align with your own values. So হ্যাঁ, and in terms of যেটা কালচারাল ক্ল্যাশ যে জিনিসটা বলছেন যে ও বাইরে ইটস অস্ট্রেলিয়ান, বাসায় আমরা বাঙালি, না, I think at the end of the day we had friends and family friends দুনিয়ার সব জায়গা থেকে. আমাদের নেবার গ্রিক, লেবানিজ ছিল, অস্ট্রেলিয়ান অবভিয়াসলি ছিল. আমরা বাঙালিদের সাথে লাইক it was very natural. I just grew up in a very, very metropolitan city. So I think I was always very proud that I am this way. যারা চাইনিজ, অস্ট্রেলিয়ান, তাদের কাছে এই জিনিসটা খুব ন্যাচারাল. তারা বাইরে, আমরা একসাথে স্কুলে যাচ্ছি, অফিসে যাচ্ছি, একসাথে পড়ছি, কিন্তু তারা যখন তাদের নিজেদের চাইনিজ নিউ ইয়ার বা চাইনিজ খাওয়া, চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া, সেলিব্রেটিং দেয়ার ডিশেস, ইটস ভেরি, ভেরি নর্মাল. একটা চাইনিজ মানুষ কিন্তু তাদের নিজেদের ট্রেডিশন, তারা 4-5 জেনারেশন বাইরে থাকলেও কিন্তু দে স্টিল Chinese at heart, but maybe they're Australian Chinese or American Chinese. So same with being a Bangali. ওটা 2 জেনারেশন ক্রস করলে, 3 জেনারেশন ক্রস করলে, বা 2 বছর ক্রস করলেও you are still a Bangali and you can still be a Bangali. I think that happens when you have an identity crisis, and I never felt that way. আমার বাচ্চারা, তাদেরকে নিয়ে আমার স্বপ্ন এইটাই হচ্ছে যে
that they don't feel that they never ever have to struggle with that identity crisis, that they never go through something that I feel that lots of people go through, jara বাইরে থাকে, যে like দুই নৌকায় পা দিয়ে চলছে. I don't want my kids to ever feel that they're not Australian, but I want my kids to know very, very much that they have a Bengali identity and what their heritage, what their culture, and what their roots are. So I think that was the driving factor coming into this. যে I want to leave behind a book যেখানে তারা জানতে পারে যে আমরা এইভাবে খাই, তাদের নানা নানি দাদা দাদি কি খায়, তাদের খাওয়ার কি ছিল, what is our identity in that way. I want them to carry that. I want them to put a piece of themselves into that as well, because tader nana nani dada dadi are Bengali, and tapre they have a ma je Australian Bengali, so that will change. Culture is not stagnant, identity is not stagnant, so they need to put a piece of that, but they should know their story. So that's all about my kids. And you want to know about my husband. So my husband is the most calm, collected person in all of this. As you can see, all of this came with a bit of a whirlwind and a bit of a thunderstorm. And my husband is the most laid back, easygoing person who is really was instrumental in for me to find that voice. মাঝে মাঝে আমার ওই কোয়েশ্চেনটা আসে যে ও আচ্ছা আপনার মা বাবা কি মনে করলো, আপনার হাজব্যান্ড কি মনে করলো, did they, you know, how did your husband feel, did he allow you to do something like this? And the truth be told, উনাকে যখন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়, উনি এই জিনিসটা he finds it very funny, because he never ever thinks that I need his permission to do something. Ulta, he's been the one who stepped in and really gave me the support. Same, amar shoshur, shashuri, ma, baba, bonra, shobai mile, amar bhashur, nonod, nonash, everyone really banded together around me, and they saw how difficult this is, how what a big life change it is, the sacrifices that came with this, the day-to-day struggle, not just on MasterChef, but who I became after MasterChef. Right now, আমি এখানে ঢাকায় বসে আছি, বা আমার বাচ্চারা অস্ট্রেলিয়াতে, you know, আমার শ্বশুর শাশুড়ি যেই মেন্টাল সাপোর্টটা দেয়, আমার হাজব্যান্ড যেই সাপোর্টটা দেয় to make all of this happen, to take this next leg in food. I mean, that just doesn't happen overnight. এটা আমি নিজে করতে পারতাম না. I have such wonderful, supportive people around me who have really been instrumental throughout my whole journey, and never ever felt বা কোনোদিন ওইটুক মন খারাপ হতে দেয় নাই যে you know you're doing this, এই জিনিসটা করছো, it's very public, it's very long hours, being in a kitchen is very long hours, so forget about taking someone's permission or pulling me back. They're the ones who pick me up at the end of the day. They're the ones who turn around and say, we're so proud of you. So I've just had a really, really incredible support system around me who always remind me that how important it is to have this for yourself. If you ask about the huge decisions I had to take to be here, to do this, there was this juxtaposition in my life. যেখানে আমাকে choose করতে হতো. I already had my whole life set up, my business, my children, my family, সব কিছু মিলে I had a very, very set life. And to do this was a huge risk. I had to put everything aside and forget about my life before this. 7 মাস MasterChef competition-এ ছিলাম, but who I became after MasterChef, not going back to my job, deciding the first thing I want to do is start training ekdom from the base up, working for free, working long hours, working in kitchens with the chefs I wanted to work with, Michelin star chefs, going in on that ground level. I think that was a huge risk, it was a huge sacrifice, and I did it from the ground up. MasterChef was 2020 when we started shooting, and we're in 2022 now. So to grow from that and really come into the food industry, I had to put a lot aside to chalk out this career, to take this by the horns and
Yeah, I think it's just been extremely rewarding. I love this. I'm really, really glad that I followed my passion and I followed through and I get to do this every day now. So that's all from me. Thank you for having me. I'm Kishwar. This is my story and I hope to catch you next time.